মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। তারেক রহমান সেই সোশ্যাল কন্ট্রাক্টের মতো করেই মানুষের কাছে একটা কমিটমেন্ট দিতে চেয়েছেন যে আমি আপনার জন্য একটা ভিশন নিয়ে আসছি, একটা প্ল্যান নিয়ে আসছি, যেই প্ল্যানের ভিত্তিতে আপনি আমার উপর ট্রাস্ট রাখতে পারেন। মানুষের মধ্যেও একটা কৌতূহল তৈরি হয়েছে, নতুন কি পরিকল্পনা তারেক রহমান আপনার এই আসছে নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়ে আসছেন। রাজনীতিতে বা আপনার আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কাজ করে। তারেক রহমান সেই সোশ্যাল কন্ট্রাক্টের মতো করেই মানুষের কাছে একটা কমিটমেন্ট দিতে চেয়েছেন যে আমি আপনার জন্য একটা ভিশন নিয়ে আসছি, একটা প্ল্যান নিয়ে আসছি, যেই প্ল্যানের ভিত্তিতে আপনি আমার উপর ট্রাস্ট রাখতে পারেন এবং সেই ট্রাস্টের ভিত্তিতে আমি আপনাকে সুশাসন দিব, গভর্নেন্স দিব এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি কিন্তু তার প্ল্যান অলরেডি উপস্থাপন করেছেন। যেমনটা আপনি দেখেছেন জিয়াউর রহমানের 19 দফা, তারপরে বেগম খালেদা জিয়ার 27 দফা, তারপরে 31 দফা বা 31 পয়েন্ট তিনি নিয়ে এসেছেন এবং দেশব্যাপী তিনি আসার আগেই তিনি তার প্ল্যান পরিকল্পনা রাষ্ট্রের কাছে বা জনগণের কাছে কিন্তু উপস্থাপন করেছেন। সেই বিষয়টিকে তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের বিষয়টি সামনে নিয়ে এসেছেন, বিকজ এটি একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়। তিনি ছিলেন গণ অভ্যুত্থানের একটি নেতা। তিনি এখন থেকে প্রায় 1963 সালে, আমি যদি ভুল না করে থাকি, লিঙ্কন মেমোরিয়ালে দাঁড়িয়ে বলেছেন আই হ্যাভ এ ড্রিম। যে স্বপ্নটা ছিল যে তার দেশের কোনো নাগরিক কালার বা আপনার সাদা বা কালো হওয়ার কারণে কোনো জায়গায় নিগৃহীত হবে না তার পরবর্তী প্রজন্ম। তো সেই পলিটিক্যাল রেটরিকটিকেই তারেক রহমান তিনি কানেক্ট করবার চেষ্টা করেছেন একটি পলিটিক্যাল জার্গন হিসাবে, একটি পলিটিক্যাল রেটরিক হিসাবে। আমি মনে করি এটা দিয়ে তিনি অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। একটি হচ্ছে বিপ্লবোত্তর যে জনগোষ্ঠী আছে, যে যুব সমাজ আছে, যে তিনি বিপ্লবকে ওন করেন বা গণ অভ্যুত্থানকে ওন করেন, সেটাকে কানেক্ট করবার চেষ্টা করেছেন আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে তিনি স্বপ্নের কথা বলছেন না এইভাবে যে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, বিকজ আপনি জানেন যে প্ল্যান তখনই হয় কারণ বাংলাদেশ রাষ্ট্র অলরেডি হয়ে গেছে, এখানে সাদা কালোর কোনো পার্থক্য নেই। এখন কাজ হচ্ছে পরিকল্পনা নিয়ে এবং সেই পরিকল্পনাটিকে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া। তিনি সেই মানে আপনার অ্যাকশনধর্মী একটি ভয়েস রেখেছেন যে আমরা এখন যে পরিকল্পনাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, স্বাস্থ্য, চিকিৎসা, হেলথ কেয়ার, যানজট, এই সামগ্রিক আঙ্গিকে আমি রাষ্ট্রকে আগামী দিনে কিভাবে লিড করব সেই বিষয়টি আমি নিয়ে আসছি। আপনারা আমার প্রতি আস্থা রাখুন, আমার প্রতি নির্ভর করুন। এবং তিনি যেই বিষয়টি বলবার চেষ্টা করেছেন তার বক্তব্যে, তিনি ন্যাশনাল ইন্টিগ্রিটির কথা বলেছেন, ইউনাইটেড একটি বাংলাদেশের স্বপ্নের কথা বলেছেন তার বক্তব্যে, যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে যাতে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আগামী দিনের বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই দিকেই তিনি কিন্তু তার আহ্বানটি রেখেছেন। বিএনপির যে এক্সপার্ট টিম যেই রিকমেন্ডেশনগুলো গবেষণার মাধ্যমে তার সামনে তুলে আনবেন, তিনি কিন্তু এগুলো এখন ডেলিভারি দিবেন। আমি মনে করি তার এটা একটা ওপেনিং স্পিচ। এবং আই হ্যাভ এ ড্রিম বলেন আর উই হ্যাভ এ ড্রিম বলেন, আই হ্যাভ এ ড্রিম দিয়ে উনি বুঝাতে চাচ্ছেন যে তিনি তার এই পরিকল্পনায় নেতৃত্ব দিবেন, মানে প্রধানমন্ত্রী হবেন। আর যদি সেকেন্ড সময় তিনি বলেছেন উই হ্যাভ এ ড্রিম, দ্যাট মিনস তিনি তার দলকে বুঝিয়েছেন যে আমার দলের একটি পরিকল্পনা আছে। দুটো বক্তব্যই কিন্তু আপনি ধরে নিতে পারেন এবং এটা তো স্পষ্টই যে বিএনপি মানি জিয়া পরিবারের পক্ষ থেকেই আগামী দিনের নেতৃত্বটা আসবে এবং ডেমোক্রেটিক নির্বাচনে কিন্তু একজন নেতা কিন্তু সামনে থাকেন। আপনি বহির্বিশ্ব দেখবেন কে প্রধানমন্ত্রী হচ্ছেন, কে রাষ্ট্রপতি হচ্ছেন, তিনি কিন্তু সেই দিকে একটা ইন্ডিকেশন দিয়েছেন। এবং তিনি যেহেতু এসেছেন 17 বছর পরে এবং সেই জায়গায় একটা স্টেটমেন্ট সুলভ একটা স্ট্যান্ড নেয়ার উনি চেষ্টা করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। মানুষের মধ্যেও একটা কৌতূহল তৈরি হয়েছে, নতুন কি পরিকল্পনা তারেক রহমান আপনার এই আসছে নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়ে আসছেন। এই কৌতূহলটা কিন্তু কমিউনিকেশন, এটাকে বলে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের দিক থেকে আমি মনে করি যে একটা বড় দিক, যে তিনি একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন দিয়েছেন যাতে মানুষ ভাবতে বা চিন্তা করতে বা অপেক্ষা করতে থাকে যে তিনি কি পরিকল্পনা নিয়ে আসেন। আমি মনে করি বিএনপির নির্বাচনী স্লোগান, আমি যতটুকু বুঝেছি তাদের ক্যাম্পেইন থেকে, সবার আগে বাংলাদেশ, তাদের এইটাই হচ্ছে তাদের নির্বাচনী স্লোগান।
আমি এটিকে বলবো তার ব্যক্তিগত একটি রেটরিক, পলিটিক্যাল রেটরিক। তিনি আসলে মার্টিন লুথার কিংকে বিপ্লবের একজন নায়ক হিসাবে, নেতা হিসাবে, সিভিল রাইটস মুভমেন্টের একজন নেতা হিসাবে তিনি সারা পৃথিবীতে সমাদৃত। সেই বিষয়টাকে তিনি রিলেট করবার চেষ্টা করেছেন। আমি মনে করি যে এটা বিএনপির এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের ক্যাম্পেইনে আপনি তার গাড়িটার ব্র্যান্ডিং যদি দেখেন, যে গাড়িটা তিনি চড়ছেন সেটার মধ্যে কিন্তু লেখা আছে সবার আগে বাংলাদেশ। আর যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে, তাহলে আমি এটাকে নির্বাচনী স্লোগান ধরতে চাই না।